নমস্কার সবাইকে। আজকের এই ভিডিও আমরা দেখব ভারতীয় সংবিধানের উৎসসমূহ। প্রথমে আমরা দেখব যে ভারত শাসন আইন যে রয়েছে 1935 সালের দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এই আইন থেকে অধিকাংশ জিনিসই নেওয়া হয়েছে। প্রায় 200-র বেশি ধারা বা আর্টিকেল এই আইন থেকে নেওয়া হয়েছে। এটাকে বহু সময় ব্লু প্রিন্ট বলা হয় কাঠামোগতভাবে। যুক্তরাষ্ট্রে তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে যে যুক্তরাষ্ট্রের পরিকাঠামো এবং ক্ষমতা বিভাজন, 3টি আইনসভার তালিকা ইত্যাদি বিষয়গুলো এই ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পরিকাঠামো বলতে ফেডারেলিজম বলা হয় ইংলিশে। ক্ষমতার বিভাজন অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে ক্ষমতার বিভাজন বিভিন্ন বিষয়, যেমন আইন সম্পর্কিত বিষয়, যেমন প্রশাসনিক বিষয় ইত্যাদি বিষয়, যে অর্থনৈতিক বিষয়, যে ক্ষমতা বিভাজন করা হয়েছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে, সেই বিষয়গুলো এখান থেকে নেওয়া হয়েছে। 3টি আইনসভার তালিকা বলতে বোঝাচ্ছে যেখানে আইন প্রণয়ন এর বিষয়ে ভারতীয় সংবিধানের 7ম শিডিউলে 3টে তালিকা রয়েছে ওখানে। ওগুলো ওই ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে। এবার আমরা দেখব শাসন এবং প্রশাসনিক কাঠামো, রাজ্যপালের কার্যালয়, পাবলিক সার্ভিস কমিশন, জনসেবা কমিশন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ইত্যাদি বৈশিষ্ট্যগুলো আমাদের এই ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে। তারপরে বিচার বিভাগীয় এবং জরুরি বিধান, যে ইমার্জেন্সি প্রভিশন রয়েছে ফেডারেল কোর্ট থেকে সুপ্রিম কোর্ট। আমরা জানব যে ভারত স্বাধীন হওয়ার আগে সুপ্রিম কোর্ট ফেডারেল কোর্ট হিসেবে কাজ করত, এবং সেটা স্বাধীন হওয়ার পর এবং সংবিধান 1950 সালে যে ক্ষমতায় আসে তারপর সেটা সুপ্রিম কোর্টের রূপ নেয়। তো অন্যান্য প্রশাসনিক বিবরণ, আন্তঃরাজ্য সম্পর্ক, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইত্যাদি বিষয়গুলো ওখান থেকে নেওয়া হয়েছে। এবার আমরা দেখব যে ব্রিটিশ ইউনাইটেড কিংডম থেকে কি কি বৈশিষ্ট্যগুলো নেওয়া হয়েছে আমরা দেখব। সংসদীয় শাসন ব্যবস্থা, যাকে ইংলিশে বলা হয় পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। আইনের শাসন, রুল অফ ল, যেটা ধারা 14তে পেয়ে যাব ভারতীয় সংবিধানের। রিট অথবা আদেশ বলা হয় বাংলায়, ধারা 32 থেকে 226-এর মধ্যে এর বর্ণনা রয়েছে। 32 এবং 226 এর বর্ণনা রয়েছে, যার মাধ্যমে যে কোনো ব্যক্তির মৌলিক অধিকার ভায়োলেশন হলে অথবা ক্ষুণ্ণ হলে সে সুপ্রিম কোর্টে যেতে পারে। সুপ্রিম কোর্টে যাওয়াটা একটা মৌলিক অধিকার। তার সাথে সাথে 226-এও এই রিট বা আদেশ জারি করার ক্ষমতা হাইকোর্টকেও দেওয়া হয়েছে, যেটা ধারা 226-এ বর্ণিত রয়েছে। তারপর একক নাগরিকত্ব, সিঙ্গল সিটিজেনশিপ, যেমন আমেরিকায় আপনি পেয়ে যাবেন দ্বিনাগরিকত্বের ধারণা, ভারতবর্ষে এক নাগরিকত্বের ধারণা আমরা পাবো। কারণ এখানে যেহেতু আমরা ডাইভার্সিটি, অর্থাৎ যে এত বৈচিত্র্যময় ভারত, সংস্কৃতি, ভাষা, রাজ্য ইত্যাদির দিক দিয়ে ধার্মিকভাবে বিভিন্ন প্রকারে আমরা বৈচিত্র্যময় ভরা। এটা এই জন্য একক নাগরিকত্ব একটা বিরাট বড় রোল প্লে করে এখানে, বা এই ভ্রাতৃত্ববোধকে বজায় রাখতে, দেশপ্রেমকে বজায় রাখতে এটা একটা বিরাট বড় একটা এলিমেন্ট বা উপাদান। স্পিকার এবং তার ভূমিকার ধারণা এখান থেকে নেওয়া হয়েছে। আইন প্রণয়ন পদ্ধতি, ল মেকিং প্রসিডিওর ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কী কী নেওয়া হয়েছে আমরা দেখব। প্রথমত প্রস্তাবনা, যেটা সংবিধানের শুরুতে আমরা পেয়ে যাব, যাকে ইংলিশে প্রিয়েম্বল বলা হয়। মৌলিক অধিকারের ধারণা, ফান্ডামেন্টাল রাইটস, এটা কিনা 12 থেকে 35 পর্যন্ত উল্লেখ করা আছে। পার্ট 3-এ বিচার বিভাগীয় পর্যালোচনা, জুডিশিয়াল রিভিউ, যেটা ভারতীয় সংবিধানের ধারা 13-তে পেয়ে যাব। বিচার বিভাগীয় পর্যালোচনা অথবা জুডিশিয়াল রিভিউ বলতে বোঝায় যে কোনো আইন যদি পার্লামেন্ট অথবা বিধানসভা পাস করে, তাহলে সেই আইন যদি কোনো প্রকারে ভারতের নাগরিকের কোনো মৌলিক অধিকারকে ভায়োলেশন করে বা তার বিরুদ্ধ প্রমাণিত হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই আইনের বিরুদ্ধে যে কোনো ব্যক্তি গিয়ে সুপ্রিম কোর্টে জুডিশিয়াল রিভিউর অ্যাপ্লিকেশন ফাইল করে সেই আইনকে, যদি যোগ্য হয় অভিযোগ, তাহলে সেই ক্ষেত্রে সেই আইনকে ভয়েড বা শূন্য ঘোষণা করতে পারে।
কারণ সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতবর্ষের আইন এবং সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা। রাষ্ট্রপতির অভিশংসন বা ইমপিচমেন্ট অর্থাৎ পদচ্যুত করার যে ধারণা, সেটা ধারা 61-তে পেয়ে যাব। তারপর বিচারপতিদের অভিশংসন, অর্থাৎ আমরা দেখলাম রাষ্ট্রপতির ইমপিচমেন্ট, এখানে বিচারপতিদের ইমপিচমেন্ট অর্থাৎ অভিশংসন বা পদচ্যুতি করার যে ধারণা, সেটা ধারা 124-এ রয়েছে। তার সাথে সাথে একটা আইন রয়েছে, বিচারপতি তদন্ত আইন, 1968 সালে এটা ইমপ্লিমেন্ট করা হয়। তো সেই আইনের মাধ্যমেও এই প্রসিডিওরটা সম্পূর্ণ করা হয়। সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে রাষ্ট্রপতি, অর্থাৎ আমাদের রাষ্ট্রপতি হচ্ছে সশস্ত্র বাহিনীর প্রধান। তো সেই ধারণাও এখান থেকে নেওয়া হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আইনের সমান সুরক্ষা, ইকুয়াল প্রোটেকশন অফ ল, যেটা ধারা 14-তে পেয়ে যাব। বিচার বিভাগের স্বাধীনতা এবং ক্ষমতার পৃথকীকরণ, অর্থাৎ এই যে আমাদের জুডিশিয়ারি বা বিচার বিভাগ রয়েছে, তার স্বাধীনতা, সে অন্য কোনো প্রশাসনিক অর্থাৎ যে এক্সিকিউটিভ রয়েছে আমাদের দেশের বা রাজ্যের, তাদের থেকে মুক্ত হয়ে, তাদের থেকে কোনো রকম হস্তক্ষেপ ছাড়াই তারা যেন স্বাধীনভাবে নিজের কাজ করতে পারে, জুডিশিয়ারিকে যেন বা বিচার বিভাগকে যেন কেউ প্রভাবিত না করে, সেই বিষয়টাও এখান থেকে নেওয়া হয়েছে। এবং ক্ষমতার পৃথকীকরণ, অর্থাৎ এখানে যে আইন পরিষদ বা যে লেজিসলেচার রয়েছে, তারপর প্রশাসনিক যে অঙ্গ এবং বিচার বিভাগীয় অঙ্গ যে রয়েছে, এই তিনটি অঙ্গর মধ্যে যেন কেউ কাউকে ইন্টারফেয়ার না করে বা হস্তক্ষেপ না করে কেউ কারোর কাজে, এই বিষয়টাকে ক্ষমতার পৃথকীকরণ বলা হয়, সেপারেশন অফ পাওয়ার ইংলিশে বলা হয়। এবার আমরা দেখব কানাডা থেকে কী কী নেওয়া হয়েছে। তো ক্ষমতার বন্টন, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, এখান থেকে নেওয়া হয়েছে। অবশিষ্ট ক্ষমতা অর্থাৎ রেসিডুয়ারি পাওয়ার বলা হয়। কোনো বিষয়ে আইন প্রণয়ন করার বিষয়ে আমরা একটু আগে দেখলাম যে ভারতের সংবিধানের 7ম শিডিউলে 3টে লিস্ট রয়েছে। ওই 3টে লিস্টের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে কেন্দ্র কোন বিষয়ে আইন বানাবে, রাজ্য কোন বিষয়ে আইন বানাবে, এবং একটা লিস্ট এমন রয়েছে যাকে ইংলিশে বলা হয় কনকারেন্ট লিস্ট, যেটার উপর রাজ্য আইন বানাতে পারে এবং কেন্দ্র আইন বানাতে পারে। কিন্তু এসবের পরেও এমন কিছু রয়ে গেছে যেটা মেনশন করা নেই, তাহলে সেই ক্ষেত্রে সেই জিনিসটা একমাত্র সেন্টারের ক্ষমতায় রয়েছে, যেটা বেসিক্যালি রেসিডুয়ারি পাওয়ার বলা হয়। আধা যুক্তরাষ্ট্রের পরিকাঠামো, আমরা জানি যে ভারত একটা যুক্তরাষ্ট্রের পরিকাঠামো, কিন্তু সেটা সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের পরিকাঠামোর সমস্ত মান স্যাটিসফাই করে না বা সন্তুষ্ট করতে পারে না, যেমনটা প্রায় আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখতে পাবো। এটা এই জন্য এটাকে কোয়াসি ফেডারেল বলা হয়, অর্থাৎ অর্ধ বা আধা যুক্তরাষ্ট্রের পরিকাঠামো। আমরা বেশিরভাগ দেখব যে আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য যেটা কেন্দ্রের প্রতি পক্ষপাতিত্ব করে বহু সময়, এই জন্য এটাকে বলা হয় কোয়াসি ফেডারেল বা আধা যুক্তরাষ্ট্রের পরিকাঠামো। এবার দেখব আয়ারল্যান্ড থেকে কী কী নেওয়া হয়েছে। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, যেটা পার্ট 4-এ আমরা পেয়ে যাব, অধ্যায় 4-এ ভারতীয় সংবিধানের 36 থেকে 51 পর্যন্ত যে ধারা রয়েছে সেখানে বর্ণিত রয়েছে। ইংলিশে বলা হয় ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। রাজ্য যখন ভারতের সংবিধান তৈরি হয়, তো সেই সময় যারা নির্মাতা ছিলেন সংবিধানের, ওনারা যে সমস্ত বিষয়গুলো তাৎক্ষণিক ইমপ্লিমেন্ট করতে পারেননি, সেই বিষয়গুলো এই ডিপিএসপি পার্ট 4-এ রেখে আশাবাদী ছিলেন যে আগামী দিনে ভারত যেদিন সুদৃঢ় হবে, সক্ষম হবে, সেই দিন এই বিষয়গুলো আস্তে আস্তে ধীরে ধীরে এই পলিসিগুলো ইমপ্লিমেন্ট করবে এবং ভারতের উন্নতি স্বার্থে কাজে লাগবে আর কি। রাজ্যসভায় সদস্য মনোনয়ন পদ্ধতি এখান থেকে নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, প্রসিডিওর অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। ফ্রান্স থেকে কী কী নেওয়া হয়েছে। প্রস্তাবনায় প্রজাতন্ত্র, স্বাধীনতা, ভ্রাতৃত্ব এবং সাম্যের ধারণা এখান থেকে নেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে বাণিজ্য ব্যবসায়ের স্বাধীনতা, ফ্রিডম অফ ট্রেড অ্যান্ড কমার্স, আর্টিকেল 301 থেকে 307 মধ্যে বর্ণিত রয়েছে। আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নের জন্য সংসদে আইন প্রণয়নের ক্ষমতা। অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে, এটা বলতে বোঝাচ্ছে যে ধরুন যে বিভিন্ন দেশের সাথে যখন ভারত কোনো চুক্তিতে আবদ্ধ হয়, তাহলে সেই চুক্তির উপর সেই চুক্তিটাকে সম্পূর্ণ করতে গেলে ভারতবর্ষে আইন বানিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হয় বা বাস্তবায়ন করতে হয়। তাহলে তার জন্য এই কেন্দ্রকেই এই ক্ষমতাটা দেওয়া হয়েছে। এই বিষয়টা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। তারপরে যুগ্ম তালিকা, যেটা কনকারেন্ট লিস্ট, আমরা একটু আগে যে গল্প করলাম 3টে লিস্ট, তার মধ্যে কেন্দ্রীয় লিস্ট, রাজ্য লিস্ট এবং যুগ্ম লিস্ট বা তালিকা রয়েছে, সেটা আমরা দেখলাম। দক্ষিণ আফ্রিকা থেকে কী নেওয়া হয়েছে? সংবিধান সংশোধনের পদ্ধতি, যেটা ধারা 368-তে উল্লেখ রয়েছে। সংবিধান সংশোধন 3 প্রকারে করা যায়। প্রথমত সাধারণ সংখ্যাগরিষ্ঠতা, তারপর বিশেষ সংখ্যাগরিষ্ঠতা। সাধারণ বলতে অ্যাবভ 50%, অর্থাৎ 50% বেশি ভোট থাকলে যে কিছু কিছু প্রভিশন বা ধারা পরিবর্তন করা যায়। বিশেষ সংখ্যাগরিষ্ঠতা বলতে বোঝায় 2/3 মেজরিটি থাকতে হবে বা সংখ্যাগরিষ্ঠতা থাকতে হবে। আর যেটা স্পেশাল, অর্থাৎ বিশেষ পদ্ধতিতে বা বিশেষ সংবিধান পদ্ধতি যেটা রয়েছে, 3য় নম্বর, যেটা কঠিনতম বলা হয়, সেটা হচ্ছে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা লাগবেই 2/3, তার সাথে সাথে ভারতবর্ষের অর্ধেক রাজ্যের সম্মতি লাগবে সেই বিল পাস করাতে। যেমন ধরুন রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি যদি চেঞ্জ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে 2/3 সংখ্যাগরিষ্ঠতা, তার সাথে সাথে ভারতের অর্ধেক রাজ্যের সম্মতি এখানে প্রয়োজন। রাজ্যসভার সদস্যদের নির্বাচন এখান থেকে নেওয়া হয়েছে। জার্মানি থেকে নেওয়া হয়েছে কেন্দ্রের হাতে জরুরি ক্ষমতা ন্যস্ত করার ধারণা। আমরা একটু আগে দেখলাম যে ভারত একটা আধা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, এমার্জেন্সির সময় কেন্দ্র অনেক শক্তিশালী হয়ে যায়, যে ধারণাটা এখান থেকে নেওয়া হয়েছে। জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার স্থগিত রাখা, জার্মানি থেকে নেওয়া হয়েছে। জাপান থেকে নেওয়া হয়েছে আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি, অর্থাৎ প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, যেটা ধারা 21 পেয়ে যাব আমরা ভারতীয় সংবিধানের। অর্থাৎ যে কোনো ব্যক্তি যা কিছু করতে পারে সাধারণত নিজের জীবন বাঁচার জন্য, নিজের সুখ শান্তির জন্য, কিন্তু সরকার বা রাজ্য চাইলে আইন বানিয়ে যদি সেই আইনটা বৈধ হয়, তাহলে সেই ক্ষেত্রে বৈধ আইন দিয়ে কোনো ব্যক্তির স্বাধীনতা খর্ব করতে পারে। রাশিয়া থেকে নেওয়া হয়েছে, আমরা দেখব মৌলিক কর্তব্য, যেটা পার্ট 4A-তে রয়েছে, ধারা 51A-তে রয়েছে। প্রস্তাবনায় সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচারের ধারণা রাশিয়া থেকেই নেওয়া হয়েছে।